উদ্দেশ্য কি? যার সম্পর্কে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাই তো, যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য। বিধেয় কি? উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা বিধেয়। ঠিক আছে, উদ্দেশ্যকে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলি, বিধেয়কে প্রেডিকেট বলি। ধরো আমি কয়েকটা বাক্য নিচ্ছি বোঝার জন্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? রবীন্দ্রনাথ সম্পর্কে। এবং কি বলা হয়েছে? গীতাঞ্জলি রচনা করেছেন, এটুকু বলা হয়েছে। তাহলে রবীন্দ্রনাথটা হলো উদ্দেশ্য, আর বাকি সব কটা হলো বিধেয়। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই কারোর? না স্যার। আচ্ছা, আরো কিছু বাক্য নিচ্ছি। একটা একটা মানুষকে শকুনে ছিঁড়ে খাচ্ছে। এখানে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, বলো? একটা মানুষকে উদ্দেশ্য আর শকুনে ছিঁড়ে খাচ্ছে বিধেয়। মানুষকে উদ্দেশ্য হবে না স্যার শুধু? বলো, ভেবে বলো। স্যার উদ্দেশ্য হতে পারে, আর শকুনকে ছিঁড়ে খাচ্ছে আর একটা, এটা হচ্ছে বিধেয়। স্যার মানে একটা শকুন উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য। একটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ। উদ্দেশ্য। স্যার শকুন এখানে উদ্দেশ্য। শকুনে উদ্দেশ্য, তাই তো, শকুনে উদ্দেশ্য। কার উদ্দেশ্যে কথা হচ্ছে? শকুনের উদ্দেশ্যে। অ্যাক্টিভিটি কে করছে? শকুন করছে, মানুষ না। শকুনে ছিঁড়ে খাচ্ছে তাকে, একটা মানুষকে। বেশ। শকুনের উদ্দেশ্য, বাকি সবটা বিধেয়। আরেকটা বাক্য নিচ্ছি। একে ন্যায় যুদ্ধ বলো। এটা বলো, হ্যাঁ, আধুনিক কালে লয় ওকার লেখা হচ্ছে। আমি এটা একটা উপন্যাসের লাইন তো, যেমন আছে তেমনই নিলাম। একে ন্যায় যুদ্ধ বলো মহাবত। প্রশ্ন করছে, একে ন্যায় যুদ্ধ বলো মহাবত, উদ্দেশ্য কোনটা? মহাবত। মহাবতটা। স্যার মহাবত মহাভারতটা হলো উদ্দেশ্য। উদ্দেশ্য। মহাবত উদ্দেশ্য, বাকি সব কটা হচ্ছে বিধেয়। আরেকটা বাক্য দিচ্ছি। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। সেই উদ্দেশ্য দিকে স্যার। তাহলে অপু উদ্দেশ্য হবে। অপু উদ্দেশ্য। চাহিয়া দেখিত, অপু উদ্দেশ্য, বাকি সবগুলো বিধেয়। আচ্ছা, তাহলে এখানে উদ্দেশ্য বললে রবীন্দ্রনাথ, এখানে বললে শকুনে, এখানে বললে মহাবত, এখানে বললে অপু। ঠিক আছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রথম বাক্যে উদ্দেশ্য প্রথমেই আছে, দ্বিতীয় বাক্যে মাঝে আছে, তৃতীয় বাক্যে শেষে আছে, চতুর্থ বাক্যে আবার প্রথমে আছে। এখান থেকে একটা জিনিস নিশ্চয়ই নিশ্চিত, যে উদ্দেশ্য বাক্যের প্রথমেই থাকবে এমন কোনো ব্যাপার নেই। উদ্দেশ্য বাক্যের যে কোনো, বাক্যের গঠন অনুযায়ী যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এই যে উদ্দেশ্য যাকে বললাম সেইটা আসলে বাক্যের কর্তা। উদ্দেশ্যটা আসলে বাক্যের কর্তা, ঠিক না ভুল? ভেবে দেখো। হ্যাঁ। হ্যাঁ স্যার। উদ্দেশ্যটাই বাক্যের কর্তা, তাই তো। তাহলে উদ্দেশ্যের কারক কি হবে বেশিরভাগ ক্ষেত্রে? কর্তৃকারক। কর্তৃকারক। আচ্ছা, প্রথম বাক্যে দেখো কর্তাকে রবীন্দ্রনাথ, তাই তো।
প্রথম বাক্যে কর্তা রবীন্দ্রনাথ, এটুকু আমরা ক্লিয়ার। প্রথম বাক্যে রবীন্দ্রনাথটা হচ্ছে কর্তা, রবীন্দ্রনাথটা কর্তা। বাকিগুলো কি? বাকিগুলো কি এটা জানার জন্য আমাদেরকে পদগুচ্ছ জানতে হবে। পদগুচ্ছে বাকিগুলোকে কি বলবো? বাকিগুলো হচ্ছে বাকি যে পদ সমস্তটা মিলে পদগুচ্ছ। বাকিগুলো পদগুচ্ছে বা পদগুচ্ছ বিধেয়। বাকিগুলো কি? পদগুচ্ছ বিধেয়, অর্থাৎ বিধেয় বাকিগুলো। এর মধ্যে অনেকগুলো পদ আছে, তার জন্য বলছি পদগুচ্ছ বিধেয়। আচ্ছা, পদগুচ্ছ বিধেয়র মধ্যে কি কি থাকে? পদগুচ্ছ বিধেয়র মধ্যে থাকে বিধেয় ক্রিয়া, বিধেয় ক্রিয়া। তাহলে আমরা এইটুকু বুঝছি যে এইটুকু অংশ হচ্ছে বিধেয় অংশ। এইটুকুর মধ্যে ক্রিয়া কোনটা আছে? রচনা করেছেন। রচনা করেছেন, এই অংশটা হচ্ছে বিধেয় ক্রিয়া। ভালো কথা। তাহলে কি বাকি থেকে গেল? গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা তাহলে কি? কর্ম। 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 একে বলবো বিধেয় ক্রিয়ার কর্ম, বিধেয় ক্রিয়ার কর্ম। ঠিক আছে? বিধেয় ক্রিয়ার কর্ম। আচ্ছা, শেষ লাইনটাই চলে এসো, শেষ উদাহরণে। এখানে অপু কি? উদ্দেশ্য। কর্তা। কর্তা বা উদ্দেশ্য। আচ্ছা, বিধেয় ক্রিয়া কোনটা? মাঝে মাঝে সে চাহিয়া দেখিত। চাহিয়া দেখিত। চাহিয়া দেখিত বিধেয় ক্রিয়া। বিধেয় ক্রিয়ার কর্ম কোনটা? সেই দিকে স্যার। সেইদিকে। আচ্ছা, এটা যদি আমি ছেড়ে দিই, এই যেটুকু মাঝে বাঁচলো, এই বেঁচে থাকা অংশগুলোকে আমরা বলবো বিধেয় ক্রিয়ার সহযোগী পদগুচ্ছ। পদগুচ্ছ, বিধেয় ক্রিয়ার সহযোগী পদগুচ্ছ। এখানে বিধেয় ক্রিয়ার কর্ম নেই, ক্রিয়া আছে, কর্ম নেই। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বাক্যে কি বুঝলাম আমরা? কর্তা কোথায় আছে? মাঝখানে। মাঝে আছে। তাহলে দ্বিতীয় বাক্যে শকুনে হচ্ছে কর্তা, বিধেয় ক্রিয়া কোনটা? ছিঁড়ে খাচ্ছে। ছিঁড়ে খাচ্ছে হচ্ছে বিধেয় ক্রিয়া। বিধেয় ক্রিয়ার কর্ম কোনটা? একটা মানুষকে। একটা মানুষ। পেয়ে গেলাম। এখানে বিধেয় ক্রিয়ার যে কর্ম আছে সেটা কোন অংশের অন্তর্গত? উদ্দেশ্য অংশের অন্তর্গত না বিধেয় অংশের অন্তর্গত? বিধেয় অংশে। বিধেয় অংশের অন্তর্গত। উদ্দেশ্য বিধেয় অংশের মাঝে গিয়ে বসে গেছে। এটাও বিধেয় অংশ, এটাও বিধেয় অংশ, এটাও বিধেয়, এটাও বিধেয়, এর মাঝে উদ্দেশ্য গিয়ে ঢুকে গেছে। তো আমরা এটা বলবো না যে বিধেয় ক্রিয়ার কর্ম উদ্দেশ্যের সঙ্গে আছে, উদ্দেশ্য অংশের অন্তর্গত, এটা বলবো না। বিধেয় অংশের অন্তর্গত, উদ্দেশ্যটাই মাঝে গিয়ে ঢুকে গেছে। ঠিক আছে? আচ্ছা, তৃতীয় বাক্যে বিধেয় ক্রিয়া কোনটা? উদ্দেশ্য তো বুঝতে পারছি, মহাবত, উদ্দেশ্য বা কর্তা। বিধেয় ক্রিয়া কোনটা? বলো। বলো। স্যার বলো। বলো, বলো। বিধেয় ক্রিয়া বলো, বলা। ঠিক আছে? আচ্ছা, ন্যায় যুদ্ধটা কি? কর্ম। 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 কর্ম, কর্ম।
তাহলে এই বিধেয় ক্রিয়ার কর্ম এখানে উদ্দেশ্য অংশের অন্তর্গত না বিধেয় অংশের অন্তর্গত? বিধেয় অংশের। বিধেয়। বিধেয় অংশের অন্তর্গত। এখানে দেখো যতগুলো আমরা কর্তা পেলাম বা উদ্দেশ্য পেলাম, কি রবীন্দ্রনাথ পেলাম, শকুনে পেলাম, মহাবত পেলাম, অপু পেলাম, এর মধ্যে শকুনে কর্তাটাকে বাদ দিলে বাকি সবটা কর্তা কি একজন করে লোক, একজন করে মানুষ, তাই না? হ্যাঁ স্যার। শকুনেটা শুধু লোক নয়, মানুষ নয়, কিন্তু প্রাণী। এখানে একটা মিল দেখো, প্রত্যেকটা উদ্দেশ্য বা কর্তায় এক সংখ্যায় একজন, তাই না? তাহলে উদ্দেশ্য বা কর্তা কি একের বেশি হতে পারে? এখানে নেই কিন্তু হতে কিন্তু পারে তো। হতে পারে। হ্যাঁ, এখানে নেই কিন্তু হতে পারে। যেমন যদি আমরা এরকম বাক্য লিখি, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ও করুণানিধান প্রায় সমকালের কবি ছিলেন। এখানে উদ্দেশ্য কটা আছে? তিনটে। তিনটে, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ আর ইয়ে। করুণানিধি। ঠিক আছে, মনে রেখো এই যে ও যেটা আছে, এই ও অংশটিও উদ্দেশ্য অংশের অন্তর্গত, এই সবটা উদ্দেশ্য। আচ্ছা, আমরা এটা একটা উদাহরণ বুঝতে পারলাম যে উদ্দেশ্য একাধিক হতে পারে, বিধেয় একাধিক হতে পারে। হ্যাঁ স্যার, হতে পারে। হ্যাঁ। হতে পারে, যেমন ধরো অপু কখনো হাসে, কখনো কাঁদে, আরো বাড়ানোর ইচ্ছা থাকলে আরো কখনো কি যেন ভাবে। তাহলে এখানে বিধেয় কি কি, বিধেয়ের ক্রিয়া কোন কোনটা? হাসে, কাঁদে, হাসে, কাঁদে আর কি ভাবে। যেন ভাবে। না, শুধু ভাবে। হাসে, কাঁদে, ভাবে, এটা হচ্ছে বিধেয়র ক্রিয়া। তো বিধেয়র ক্রিয়া একাধিক হওয়া মানে বিধেয় একাধিক হওয়া। তো উদ্দেশ্যর কর্তা একটি, অপু, কিন্তু বিধেয় অনেকগুলো আছে, বিধেয়র ক্রিয়া অনেকগুলো আছে। উদ্দেশ্য একাধিক হতে পারে, বিধেয় একাধিক হতে পারে। আচ্ছা, একটি আর বিষয় কে যেন একটু আগে বলছিল, সেটা হচ্ছে আহ উদ্দেশ্যকে, উদ্দেশ্য এবং বিধেয়কে বড় করা যায়। একটা রাবারকে টেনে যেমন বড় করা যায়, তো যারা যারা এই উদ্দেশ্য বা বিধেয়কে বড় করে তাদেরকে সম্প্রসারক বলে। বুঝতে পেরেছো? এটা একটা সংখ্যা, কত, 1, তাই না? এর একটা ভ্যালু আছে, যদিও সব সংখ্যার ভ্যালু আছে, তবুও এর একটা অন্যরকম মূল্য আছে। এটা একটা সংখ্যা শূন্য, এর অনেক জায়গাতেই ভ্যালুলেস, কোনো মূল্য নেই। কিন্তু এই শূন্যটা যদি 1 এর পাশে বসাই, তাহলে 1 এর ভ্যালুকে কি বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যতবার বসাবো ততবার ভ্যালুটা বাড়তে থাকবে, তাই না? আমাদের গণতান্ত্রিক সিস্টেমে এই 1টা হচ্ছে নেতা, আর এই শূন্যগুলো হচ্ছে জনসাধারণ, যাদের নিজস্বতা ভ্যালু তেমন নেই। রাজনীতিতে তো নেই, রাজনৈতিক সিস্টেমে নেই, গণতন্ত্রে তেমন একটা নেই, কিন্তু নেতার পেছনে লেগে গেলে নেতার ভ্যালু অসংখ্য গুণ বাড়িয়ে দেয়।
ওর নিজের স্থানিক মান ওইটাই থাকে, কিছু পাল্টায় না। তো এইরকমই কতগুলো শব্দ আছে যে উদ্দেশ্য বা বিধেয়কে বড় করে দেয়। যেমন একটা বাক্য নিচ্ছি, রাখো হরি, একটা নাম, গরিবদের দেখেন। উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা? রাখো হরি উদ্দেশ্য, আর গরিবদের বিদেহ। বিধেয়। রাখো গরিবদের হরি দেখেন উদ্দেশ্য, পুরোটাই বিধেয়। গরিবদের দেখেন বিধেয়। এবার উদ্দেশ্যকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমি লিখছি মোড়ল রাখো হরি, গ্রামের মোড়ল রাখো হরি, বড় হলো উদ্দেশ্য। তো মোড়ল শব্দটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। এবার যদি আমি বিধেয়কে বড় করতে চাই, বিপদে আপদে গরিবদের দেখেন। দেখো, বিপদে আপদে হলো বিধেয় সম্প্রসারক। বোঝা গেল? বুঝতে পেরেছো সম্প্রসারক হ্যাঁ। কি জিনিস? হ্যাঁ স্যার। একে যদি আমি আরো আরো করতে চাই, আরো সম্প্রসারিত করতে চাই, কি হবে? আমাদের গ্রামের মোড়ল রাখো হরি, এই সব স্যার কটা বিপদ আপদ উদ্দেশ্য। স্যার যদি টাইটেলটাও যোগ করা হয় তাহলেও তো হতে পারে না? হ্যাঁ, সেটাও হতে পারে। বিপদে আপদে খারাপ সময়ে গরিবদের দেখেন। সম্প্রসারক বিষয়টা খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। যখন আমরা আহ একটি পদ দিয়ে উদ্দেশ্যকে সম্প্রসারিত করব, যেমন এখানে করেছি মোড়ল দিয়ে, তখন ওই পদটিকে আমরা বলবো প্রসারক পদ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যখন একাধিক পদ দিয়ে আমরা সম্প্রসারণ ঘটাবো, তখন সেই একাধিক পদ বা পদগুচ্ছকে আমরা বলবো প্রসারক পদগুচ্ছ। প্রসারক পদগুচ্ছ যদি উদ্দেশ্যকে প্রসারিত করে, তাহলে আমরা তাকে বলবো উদ্দেশ্য প্রসারক পদগুচ্ছ। আর যদি প্রসারক পদগুচ্ছ বিধেয়কে সম্প্রসারিত করে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো বিধেয় প্রসারক পদগুচ্ছ। আচ্ছা, একটা বাক্য দিল, দিয়ে প্রশ্ন করলো নিম্নলিখিত বাক্যে উদ্দেশ্য প্রসারক পদগুচ্ছ নির্ণয় করুন, কিংবা বিধেয় প্রসারক পদগুচ্ছ নির্ণয় করুন। তাহলে কি পারবে নির্ণয় করতে, না পারবে না? পারবো স্যার। এর পরের যে টপিক তোমাদের সিলেবাসে আছে, তোমাদের বলতে এসএলএসটি যে সিলেবাসে আছে, সেটি হচ্ছে বিশেষ্য খণ্ড। বেশিরভাগ ব্যাকরণ বইতে পাবে না। ক্রিয়া বিশেষণ খণ্ড, ও ক্রিয়া খণ্ড। আশা করছি আগের যেটা পড়ালাম সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। উদ্দেশ্য বিধেয় বুঝা গেছে নিশ্চয়ই। ওটা না বুঝলে এইটা বুঝতে পারবে না এখন যেটা পড়াচ্ছি।
আমরা একটা বাক্যের কটা অংশ দেখলাম, উদ্দেশ্য এবং বিধেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। এটাই ব্যাকরণের আদিকাল থেকে এরকম ভাবেই ভাগ করা হচ্ছে বাক্যকে। তার কারণ সংস্কৃত ব্যাকরণে কিছু এরকমই ভাগ আছে। তো বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণকে অনেকটাই অনুসরণ করে, এইভাবে আছে। পরবর্তীকালে একজন আধুনিক ভাষা বিজ্ঞানী এলেন, তার নাম নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি বড় বিখ্যাত পণ্ডিত মানুষ। নিজের পড়াশোনা করাকালীন যে মাস্টার্স এমফিল এগুলোতে যে থিসিস লিখতে হয়, সেই থিসিস গুলোতেই তত্ত্ব লিখে ফেলেছিলেন। সেইগুলোই চমস্কির তত্ত্ব নামে পরিচিত। একদম। তো তিনি কি করলেন, তিনি উদ্দেশ্য আর বিধেয়র যে ভাগ, সেই ভাগটা অন্যরকম ভাবে দেখালেন। কি রকম ভাবে? তিনি বলছেন যে এই যে সেন্টেন্সের দুটো ভাগ আছে। আমরাও তো দুটোই বলেছি, তাই না? আমরা কি কি বললাম, উদ্দেশ্য আর বিধেয়, তাই না? হ্যাঁ স্যার। তিনি বললেন দুটো ভাগ আছে। ভাগ কি? এনপি, ভিপি। ভিপি। এনপি কি? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ভিপি কি? ভার্ব ফ্রেজ। এই নাউন ফ্রেজ, নাউনকে আমরা কি বলি বাংলায়? বিশেষ পদ। বিশেষ্য। 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 ফ্রেজকে বললাম খণ্ড, বিশেষ্য খণ্ড। ভার্ব ফ্রেজ, ফ্রেজ তাহলে কি হবে? ক্রিয়াখণ্ড। ক্রিয়াখণ্ড। ক্রিয়া খণ্ড। দেখো, এটাই সিলেবাসে আছে, বিশেষ্য খণ্ড, ক্রিয়া খণ্ড। মাঝে কিছু আর একটা আছে, দেখছি। এখন ব্যাপার হচ্ছে, বেশিরভাগ ব্যাকরণ বইতে এই টপিকটা কভারই করা নেই। কিছু কিছু বইতে আছে, তারা এই ফ্রেজের বাংলা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে। কোন কোন বইতে কি আছে? খণ্ড, যেটা আমরা ব্যবহার করলাম। কেন আমরা খণ্ড নিলাম? এসএসসির সিলেবাসে খণ্ড কথাটা আছে তাই। কেউ কেউ আবার ব্যবহার করেছে বন্ধ, কেউ কেউ বলেছেন পদগুচ্ছ, কেউ কেউ বলেছেন জোট। বিভিন্ন বইতে এই শব্দগুলো রয়েছে ফ্রেজের বাংলা। ঠিক আছে, আমরা খণ্ড ধরেই এগোবো। আশা করছি যেহেতু সিলেবাসে খণ্ড কথাটা আছে, সুতরাং প্রশ্নেও যেন খণ্ডই শব্দটি থাকে, অন্য শব্দ না ব্যবহার হয়। বাই চান্স যদি থাকেও, তাহলে আমরা জানবো যে খণ্ডের একই মানে বন্ধও হয়। তাহলে বিশেষ্য বন্ধ, ক্রিয়া বন্ধ। বিশেষ্য পদগুচ্ছ, ক্রিয়া পদগুচ্ছ। বিশেষ্য জোট, ক্রিয়া জোট। বোঝা গেল? হ্যাঁ স্যার। অন্য শব্দ ব্যবহার হলে দেখে ঘাবড়াবে না, প্রশ্ন দেখে যে এইটা আবার কোত্থেকে চলে এলো, এমন যেন না হয়। তাহলে আমরা প্রথমে পড়ব বিশেষ্য খণ্ড। বিশেষ্য খণ্ড কি জিনিস এটা? খণ্ড, হ্যাঁ। আচ্ছা, তো একটা বাক্য নিচ্ছি। সমরেশ অঙ্ক কষে। সমরেশ অঙ্ক কষে। আচ্ছা, উদ্দেশ্য বিধেয়টা আগে বলে দাও। উদ্দেশ্য সমরেশ আর বিধেয় অঙ্ক। সমরেশ উদ্দেশ্য আর অঙ্ক কষে বিধেয়। সমরেশ উদ্দেশ্য, অঙ্ক কষে বিধেয়, এটুকু আমরা বুঝতে পারছি। এটা উদ্দেশ্য আর এইটুকু হচ্ছে বিধেয়। এখানে সমরেশটা কোন পদ? বিশেষ্য স্যার। বিশেষ্য। বিশেষ্য পদ। তাহলে এই সমরেশটাই হচ্ছে বিশেষ্য খণ্ড। বোঝা গেল? এবার কষেটা কোন পদ? ক্রিয়াপদ। ক্রিয়া। ক্রিয়াপদ। তাহলে কষেটা ক্রিয়াপদ। কষেটা হচ্ছে ক্রিয়া খণ্ড। এটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। না স্যার। অঙ্কটা কোন পদ? স্যার অঙ্ক স্যার তো বিশেষ্য।
বিশেষ্য পদ, তাহলে অঙ্কটাও হচ্ছে বিশেষ্য খণ্ডের অন্তর্গত। তার মানে এখানে বিশেষ্য খণ্ড বিস্তৃত সমরেশ অঙ্ক, এইটুকু হচ্ছে বিশেষ্য খণ্ড, আর ক সেটা ক্রিয়াখণ্ড। বোঝা গেছে? স্যার একটা প্রশ্ন করছি, এগুলো তো বিশেষ্য বলছি, তাহলে খণ্ডটা কেন লাগাচ্ছি স্যার? খণ্ড কেন লাগাচ্ছি বলছি, ভালো প্রশ্ন। এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যখন উদ্দেশ্য আর বিধেয় বলে ভাগ করছিলাম, তখন আমরা এখানে লিখেছিলাম সমরেশ হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে অঙ্ক কষে, অঙ্ক কষে। ঠিক আছে ভাগ? হ্যাঁ স্যার। কিন্তু যখন আমি বিশেষ্য খণ্ড আর ক্রিয়া খণ্ড করব, তখন আমি বিশেষ্য খণ্ড হলো সমরেশ অঙ্ক, আর ক্রিয়াখণ্ড হলো কষে। দুটোর স্ট্রাকচার আলাদা। দেখো এখানে উদ্দেশ্যে শুধু একটাই পদ ছিল, কিন্তু বিশেষ্য খণ্ডে দুটি পদ আছে। এখানে বিধেয়তে দুটি পদ ছিল, এখানে ক্রিয়াখণ্ডে একটি পদ আছে। এটুকু ক্লিয়ার? স্যার অঙ্কটা কেন হলো? কারণ তার মানে অঙ্কটাই তো বিশেষ্য তার পদ। মানে একটা, স্যার একটা বাক্যে যতগুলো বিশেষ্য থাকবে ততগুলো বিশেষ্য খণ্ড। হ্যাঁ, যতগুলো বিশেষ্য থাকবে সবগুলো বিশেষ্য খণ্ড হবে। এবং এখানে একটা দেখার বিষয়, দুটোই বিশেষ্য পাশাপাশি বসেছে। অধিকাংশ ক্ষেত্রে তাই হবে, দুটোই বিশেষ্য পাশাপাশিই থাকবে। একাধিক বিশেষ্য হতে পারে, পাশেই থাকবে তা অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, এই খণ্ড কেন বলছি? এই সমরেশটা একটা বিশেষ্য, অঙ্ক আর একটা বিশেষ্য। তো বিশেষ্য বলতে পারি না আমরা, যেহেতু দুটো বিশেষ্য, এরও বেশি থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও। ওই জন্য এটা বিশেষ্য খণ্ড। মনে করো খণ্ডকে আমরা বলেছি বন্ধ, বিশেষ্য বন্ধ মানে অনেকগুলো বিশেষ্য, বিশেষ্য পদগুচ্ছ অনেকগুলো বিশেষ্য, বিশেষ্য জোট, জোট বেঁধে অনেকগুলো বিশেষ্য। ওই রকম ক্রিয়াখণ্ড, ক্রিয়া একটা না থেকে বেশিও থাকতে পারে, ওই জন্য ক্রিয়াখণ্ড। বাক্যের আই অ্যাম রাহুল সেন্টেন্স, স্যার এগুলোকে বিশেষ্য পদগুচ্ছ তো তাহলে বলা যাবে? হ্যাঁ সেটা তো আমি শুরুতেই বললাম। খণ্ড কেন আচ্ছা, বলছি, কারণ এসএসসির সিলেবাসে আছে। ঠিক আছে। স্যার এটা একটা সেন্টেন্স। হ্যাঁ বলো। গতবার গতবার একটা উদাহরণ যেমন দিয়েছিলেন, একটা কবিতার লাইন, রাস্তায় নেই রিক্সা, নেই বাস, নেই ট্রাম। তাহলে যে কটা উদ্দেশ্য আছে তাকে কি তাহলে ওই উদ্দেশ্য খণ্ডের মধ্যে ওইভাবে টেনে আনা যাবে? না, উদ্দেশ্য খণ্ডন হয় না, এটা একটা হ্যাঁ, সিস্টেম সেটা মানে একজন নির্ণয় বললেন তো, করা। বললো তো। উদ্দেশ্য একাধিক হতে পারে, কিন্তু উদ্দেশ্য খণ্ড বলবে না। ঠিক আছে, সবগুলোই উদ্দেশ্য। উদ্দেশ্য উদ্দেশ্যই, বিধেয় বিধেয়, একাধিক বিধেয় হতে পারে। ওইটা উদ্দেশ্য বিধেয়তে যেটা আমি বললাম, যে একাধিক উদ্দেশ্য হতেই পারে, একাধিক বিধেয় হতেই পারে। কিন্তু বিশেষ্যে যদি আসে, বিশেষ্য যেহেতু আমরা পার্টস অফ স্পিচে পড়েছি না, তো একাধিক বিশেষ্য পাশাপাশি বসলে ওকে তো কিছু একটা নাম দিতে হতো। আসলে খণ্ড শব্দটা ফ্রেজ শব্দের বাংলা থেকে এসছে। বুঝতে পেরেছো? নাও হ্যাঁ যদি স্যার। বোঝো তো এইটুকু বোঝো, উদ্দেশ্য আর বিধেয় এর পাশে খণ্ড জোড়া লাগবে না, বিশেষ্য আর ক্রিয়া এর পাশে লাগবে। এবার দেখো আরেকটু সহজ করে, আরেকটু বুঝি। তাহলে আমাদের বাক্য কি ছিল? সমরেশ অঙ্ক কষে, এই তো। হ্যাঁ স্যার। এটা আমাদের বাক্য ছিল, সমরেশ অঙ্ক কষে। আমরা একটু সম্প্রসারক ব্যবহার করি। আমাদের সমরেশ, এটা কি সম্প্রসারক বলো? উদ্দেশ্যের সম্প্রসারক। উদ্দেশ্য সম্প্রসারক। উদ্দেশ্য সম্প্রসারক। তাহলে একটু বিধেয় সম্প্রসারক লাগাই, জটিল অঙ্ক কষে। ঠিক আছে, আমরা তো বলো এখানে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা?
আমাদের সমরেশটা উদ্দেশ্য। আমাদের সমরেশটা উদ্দেশ্য, জটিল অঙ্ক কষে বিধেয়। আচ্ছা, তাহলে আমি লাল রং দিয়ে এখানে ইয়ে করছি, দেখো এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়, তাই তো? এবার আমি নীল রং দিয়ে করছি। যদি আমরা আহ বিশেষ্য খণ্ড আর ক্রিয়াখণ্ড বের করি, তাহলে আমাদের সমরেশ জটিল অঙ্ক এই পর্যন্ত হচ্ছে উদ্দেশ্য খণ্ড, আর এই কষেটা হচ্ছে পর্যন্ত হচ্ছে বিশেষ্য খণ্ড, আর খণ্ড, এটা আর হচ্ছে পরেরটা ক্রিয়াখণ্ড। ক্রিয়াখণ্ড। বিশেষ্য খণ্ড, এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। স্যার তাহলে আমাদেরটা, আশা করি বুঝতে পারছেন। বলছি আমাদের এটা কি বিশেষ্য পদ? আমাদের এমনিতে সম্বন্ধ পদ হবে, কিন্তু বিশেষ্যর মধ্যেও মানে এখন বিশেষ্য হিসেবেই কাউন্ট করো, কারণ বিশেষ্য আর ক্রিয়া বাদে অন্য কিছু তো আমরা এখন কনসিডার করছি না। ঠিক আছে, এখানে একটা সহজ আমি সূত্র বলে দিচ্ছি। যদি যদি বিশেষ্যর সম্প্রসারক থাকে তো বিশেষ্যই হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে বিশেষ্য বলবো আমাদের সমরেশ, দুটোকে একসঙ্গে বিশেষ্য ধরবো। আমাদের সমরেশ, হ্যাঁ ধরতে পারো দুটোকে একসাথে। এখানে আসলে সমরেশ হচ্ছে বিশেষ্য কর্তা, সমরেশটাকে বিশেষ্যের কর্তা, তাই না? বিশেষ্য কর্তা। আর অঙ্কটা হচ্ছে বিশেষ্য কর্ম, বিশেষ্য কর্ম। বোঝা গেল? এবার এই অঙ্কটাকে বোঝানোর জন্য, কি ধরনের অঙ্ক বোঝানোর জন্য জটিল এসছে, আর সমরেশকে আরেকটি স্পষ্ট করার জন্য আমাদের এসছে। তো এই চারটাই অংশ পদ জুড়ে হবে বিশেষ্য খণ্ড। বোঝা গেল? এই চারটা জুড়ে বোঝা গেল? হ্যাঁ স্যার। আরো একটু যদি সম্প্রসারক ব্যবহার করি তাহলে ব্যাপারটা আরেকটু সরল হতে পারে। আমাদের প্রিয় সমরেশ খুব জটিল অঙ্ক কষে। এখানে আমাদের প্রিয় সমরেশ খুব জটিল অঙ্ক, এই পর্যন্ত হবে বিশেষ্য খণ্ড, তাই না? হ্যাঁ আর হ্যাঁ স্যার। কষেটা হবে ক্রিয়াখণ্ড। সহজভাবে যদি বুঝি, বাক্যে ক্রিয়ার অংশগুলো বাদ দিয়ে বাকি সমস্ত অংশটি বিশেষ্য খণ্ডের মধ্যে চলে যাবে। এটা নোয়াম চমস্কির তত্ত্ব অনুযায়ী। এইটুকুতে কোনো অন্য অসুবিধা পদ নেই। থাকলে সেটা আমরা বিশেষ্য খণ্ড হিসেবেই নেব, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ, বিশেষ্য খণ্ড হিসেবেই নেব, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে একটা জিনিস আমরা বুঝলাম, যে আমরা যেখানে যেখানে উদ্দেশ্য সম্প্রসারক তো অবশ্যই বিশেষ্য খণ্ডে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর যে বিশেষ্যকে আমরা বিধেয় অংশে পেয়েছি, এমন বিশেষ্যরও যদি কোনো সম্প্রসারক থাকছে সেটাও বিশেষ্য খণ্ডে চলে যাচ্ছে। এবার কিছু কিছু বাক্যে আমরা পাবো যে ক্রিয়া সম্প্রসারক পাবো, অবশ্যই সেটা বিধেয় সম্প্রসারক, তো সেটা ক্রিয়াকে বাড়াচ্ছে, ক্রিয়াকে সম্প্রসারণ করছে। সেক্ষেত্রে কি হবে? যেমন ধরো, বাতাস জোরে বইছে। বাতাস জোরে বইছে, এক্ষেত্রে আমি বুঝতে পারছি বাতাস বিশেষ্য খণ্ড, বিশেষ্য খণ্ড। বইছে ক্রিয়া খণ্ড। জোরেটা কোন খণ্ড? বিশেষণ। ক্রিয়াখণ্ড। জোরে স্যার বিশেষণ হবে না ক্রিয়া তো? বিশেষণ খণ্ড। ক্রিয়াখণ্ড। এটা ক্রিয়াখণ্ড। জোরেটা কি পদ? বিশেষণ পদ, তাই না? ঠিকই বলেছো, জোরেটা কি পদ? বিশেষণ পদ।
তাহলে এটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ, তাই না? বইছে, হ্যাঁ কেমন বইছে? জোরে বইছে। এটা ক্রিয়ার বিশেষণ, ক্রিয়াকে বিশেষিত করছে, তাই কি না? এখন তুমি এটা বলতে পারো যে তাহলে স্যার এখানে জটিল অঙ্ক, খুব জটিল অঙ্ক এটার বেলায় বললেন না কেন? দেখো কষে এটা ক্রিয়া, কেমন ভাবে কষে এটা বলা হচ্ছে না, তো এগুলো ক্রিয়ার বিশেষণ নয়। কষে কি কষে? জটিল অঙ্ক বসে, খুব জটিল অঙ্ক বসে। তো এই জটিল, খুব জটিল এগুলো কর্মের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ নয়, তাই না? অঙ্কটা কি পদ? কর্ম। কর্ম হয়েছে। তাহলে এগুলো কর্মের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ নয়। এইখানটাই ক্রিয়ার বিশেষণ আছে, বইছে, কেমন বইছে, জোরে বইছে। এখন কারোর অসুবিধা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি। স্যার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই সবগুলোর অলরেডি ক্লাসরুমে আছে, ওখান থেকে দেখে নিও যদি না বুঝতে পারছো। তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝছি যে ক্রিয়াকে বিশেষিত করছে। বিশেষণ মানে আরো স্পষ্ট করে বলা। ক্রিয়া বইছে, কেমন করে বইছে, আরো ভালো করে বল, জোরে বইছে, তাহলে এটা ক্রিয়ার বিশেষণ। তাহলে এই যে অংশটা, একে আমরা বলবো ক্রিয়া বিশেষণ খণ্ড। কি বলবো? ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়া, এই জোরেটা হলো ক্রিয়া বিশেষণ খণ্ড। আচ্ছা, একটু চলো এখানে দেখো, আমরা আমাদের সিলেবাসে যেটা আছে বিশেষ্য খণ্ড পড়লাম, ক্রিয়া খণ্ড পড়লাম, আর এই যে মাঝখানে ক্রিয়া বিশেষণ খণ্ড, বোঝা গেল? আচ্ছা, ক্রিয়া বিশেষণ খণ্ড কি একটাই এতে এরকম বাক্য দেখাচ্ছি যেখানে ক্রিয়া বিশেষণ খণ্ড নেই। দেখো, বাতাস বইছে, আছে ক্রিয়া বিশেষণ খণ্ড? না স্যার, বাতাসটা কি খণ্ড? না, নেই। বাতাসটা কি খণ্ড? উদ্দেশ্য বিশেষ্য বিশেষ্য খণ্ড। বিশেষ। বইছেটা ক্রিয়া খণ্ড। এখানে মজার ব্যাপার, বিশেষ্য খণ্ড ইকুয়াল টু উদ্দেশ্য, সেম আছে, আলাদা নেই। এবং ক্রিয়া খণ্ড ইকুয়াল টু বিধেয়, শুধুমাত্র এই বাক্যের ক্ষেত্রে, তাই না? সেম সেম আছে। তাহলে ক্রিয়া বিশেষণ খণ্ড আর বিশেষ্য খণ্ড, এর সঙ্গে বিধেয় আর উদ্দেশ্য এর যে সম্পর্ক, এটাকে পাল্টে দেয় কখন? যখন বাক্যে সম্প্রসারক যুক্ত হয়ে যায়, তখন, নইলে পাল্টাতে পারবে না। কি, তাই তো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন। আরেকটু বলুন স্যার। বিশেষ্য খণ্ড, যেটা বিশেষ্য খণ্ড সেটাই কি উদ্দেশ্য? তো উত্তর হবে না। দেখো এখানে হয়নি, উদ্দেশ্য ছিল শুধু সমরেশ, কিন্তু বিশেষ্য খণ্ড ছিল সমরেশ অঙ্ক, তাই না? তো যদি যদি বাক্যে সম্প্রসারক না থাকে, তাহলে সম্ভাবনা থাকবে যে বিশেষ্য খণ্ড আর উদ্দেশ্য একই পদ হবে, ক্রিয়াখণ্ড আর বিধেয় একই পদ হবে। দেখো, বাতাস এখানে উদ্দেশ্য, বাতাস এখানে বিশেষ্য খণ্ড, বইছে এখানে বিধেয়, বইছে এখানে ক্রিয়াখণ্ড। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আমি একটা সব, উদাহরণ একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি মা ভালো রাঁধেন, এখানে ভালোটা ক্রিয়া বিশেষণ খণ্ড হচ্ছে, তাই তো? হুম 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 আর যদি বলি মা ভালো মাছ রাঁধেন, তাহলে এই ভালোটা কর্মের বিশেষণ। হ্যাঁ, এটা কর্মের বিশেষণ। মা ভালো মাছ রাঁধেন, ঠিক আছে? তো এইখানে অর্থ দেখতে হবে, এটা ভালো উদাহরণ দিন, মা ভালো মাছ রাঁধেন। এইটা বাক্য গঠনগত দিক থেকে বিভ্রান্তিমূলক বাক্য,
কিরকম? প্রায় আমি একটা উদাহরণ বলি, যে লোকে এরকম বলে না, একটু গরুর দুধ দাও। বাক্যটা হওয়া উচিত গরুর একটু দুধ দাও। একটু গরুর দুধ হয়? হয় না। এটা ওই রকম বিভ্রান্তিমূলক বাক্য। এখানে ভালো শব্দটি আক্ষরিক অর্থে মনে হচ্ছে যে কর্মের বিশেষণ, অর্থাৎ বলছে মা ভালো মাছ রাঁধেন, মানে ভালো কোয়ালিটির মাছ রাঁধেন আক্ষরিক অর্থে, তাই না? এটার মানে এটাই হওয়া উচিত, তাই কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু এর ব্যবহারিক অর্থে এই বাক্যটা আসলে বলা হয় এভাবে, মা, যেটা বলতে চাওয়া হয়, মা মাছ ভালো রাঁধেন। এটাই তো এর বলার অন্তর্নিহিত উদ্দেশ্য, এটাই বলতে চেয়েছেন বক্তা, নাকি? হ্যাঁ স্যার। এবার আমরা এটা বাক্য কেমন করে চালিয়ে দিতে পারছি? জোর দিয়ে, থ্রোয়িং দিয়ে, বলার ধরন দিয়ে। মা ভালো মাছ রাঁধেন, মা ভালো মাছ রাঁধেন, থ্রোয়িং দিয়ে বোঝাতে চাইছি যে মাছ ভালো না রান্নাটা ভালো। কিন্তু লেখার ক্ষেত্রে, লেখ্য ভাষার ক্ষেত্রে আমাকে বিশেষণটা ওইখানে রাখা উচিত যাকে বিশেষিত করছে। যদি মাছকে ভালো বলতে চাইছি তাহলে এটা বাক্য ঠিক, আর যদি রান্নাকে ভালো বলতে চাইছি তো রাঁধেনের আগে লাগানো উচিত। যদি মাছের আগে লেগে আছে ভালো, তাহলে এটা কর্মের বিশেষণ। যদি ক্রিয়ার আগে ভালো লেখা আছে তাহলে এটা ক্রিয়া বিশেষণ। এটা ব্যাকরণের নিয়মে। সবসময় যে কথ্য ভাষা ব্যাকরণ মেনে চলবে তা হবে না, ঠিক আছে? এর আগে বাক্যে উদাহরণে বলছিলাম যে একটা শব্দও বাক্য হয়ে যেতে পারে। স্যার ভেতরে আসবো, এসো, এই এসোটা স্বয়ং সম্পূর্ণ বাক্য। স্যার ভালোটা যদি আমি মার আগে না লাগাই, ভালো মা মাছ রাঁধেন, তাহলে তো মা ভালো হয়ে গেল, তাহলে হ্যাঁ সেটা বিশেষ্যর বিশেষের বিশেষণ হয়ে গেল। বিশেষের ভালোটাকে টেনে এনে সামনে আসলে এখানে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। এখানে মাকে ভালো বোঝাতে চাইছো, ঠিকই আছে। উদ্দেশ্যের সমস্যাটা একমাত্র এই বাক্যটিতে আছে। এখানে বক্তা বলতে চাইছেন রান্নাটা ভালো, কিন্তু বলে ফেলেছেন মাছটা ভালো, এবং এই ধরনের বাক্য বহুল প্রচলিত হয়ে যাওয়ায় সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা দেখো, যেখানে ছিলাম, বাতাস জোরে বইছে। বাতাস খুব জোরে বইছে। এখানে আমরা বিশেষ্য খণ্ড বুঝতে পারছি, ক্রিয়া খণ্ড বুঝতে পারছি। এই খুব জোরেটা কি ক্রিয়া বিশেষণ খণ্ড? বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষ হ্যাঁ, তো বিশেষণের বিশেষণ এখানে দেখানোর জায়গা নেই, তো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়া বিশেষণ খণ্ড, বোঝা গেল? হ্যাঁ স্যার। আরেকটা বাক্য দিচ্ছি, এটা বুঝে গেলে ভাববো বুঝে গেল। বাতাস থেকে থেকে খুব জোরে বইছে। বলো ক্রিয়া বিশেষণ খণ্ড কোনটা? থেকে থেকে খুব জোরে। থেকে থেকে খুব জোরে পুরো। থেকে থেকে খুব জোরে বইছে। বুঝতে খুব সহজ লাগলো, তাই না? স্যার বাক্যে এই ক্রিয়া বিশেষণের যদি থাকে উপস্থিত, সেই বাক্যে কি কর্মপদ থাকতে পারে? কর্মপদ থাকতে পারে, নিশ্চয়ই পারে। আচ্ছা, তোমরা সমস্যায় কোথায় পড়বে এই জায়গাটাই সেটা বলি। সমস্যায় পড়বে, আমি তিনটা খণ্ড আলাদা আলাদা করে পড়ালাম, বিশেষ্য খণ্ড, ক্রিয়া খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড। যখন তুমি একটা উদাহরণ পাবে তখন সমস্যায় পড়বে যে এটা ক্রিয়া বিশেষণ খণ্ডে যাবে না বিশেষ্য খণ্ডে যাবে। তো এটাকে একটু গভীর ভাবে ভালোভাবে ভাববে যে পথটা কি আছে। যদি তোমার বিশেষ্য বিশেষণ এগুলোর ধারণা আছে তাহলে সরল ভাবে পেরেই যাবে।
ঠিক আছে? স্যার দুটো এক্সাম্পল দিলে ভালো হতো এখন। যে কোনো এরকম বাক্য তৈরি করো, যে কোনো উদাহরণ দাও। রাহুল খুব জোরে গান গাইছে। গান সরিয়ে দাও, এটা ওই ধরনের বাক্য হলো, কর্ম এলো। গান সরিয়ে দাও, রাহুল খুব জোরে গাইছে। তাহলে কি রাহুল হলো? খুব জোরে, রাহুল তাহলে তো রাহুলটা বিশেষ্য খণ্ড আর খুব জোরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ গাইছেটা খণ্ড। ক্রিয়া বিশেষণ। খুব জোরে গাইছেটা বিশেষণ খণ্ড। বুঝতে পারছো? খুব না থাকলেও একই গল্প হতো, জোরেটা ক্রিয়া বিশেষণ হতো। এই ধরনের তুমি যত খুশি বাক্য তৈরি করো। তাহলে আমরা প্র্যাকটিসও করবো, তো ভয় পেও না, প্রশ্ন উত্তরও আচ্ছা করবো। স্যার, এটা যদি এখানে যদি গানটা থাকতো রাহুল খুব জোরে গান করছে, তাহলে গানটা তো সেখানে কর্ম। হ্যাঁ, এবার কি হতো, এটা প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। তোমাদের কারোর কথা কেন ভয়েস ব্রেক করছে? বোর্ডটা চলে গেছে স্যার। বোর্ড চলে গেছে না? এখানে তো ঠিকই না দেখাচ্ছে। আছে তো, একবার আছে লেফট আছে। করে রিজয়েন করো। এবার প্রশ্ন হচ্ছে, গান যদি থাকতো তাহলে কি হতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, চলো আগের উদাহরণে দেখি। কর্ম ছিল এরকম একটা বাক্য। জটিল অঙ্কটা। হ্যাঁ, এটাই দেখো, আমাদের সমরেশ জটিল অঙ্ক কষে। তো এই কর্মটা কোন পদের কোন কোন খণ্ডের অন্তর্গত ছিল? উদ্দেশ্য। বিশেষ্য খণ্ডের অন্তর্গত ছিল। তাহলে এখানে যদি আমাকে বিশেষ্য খণ্ড নির্ণয় করতে বলে, তাহলে বিশেষ্য খণ্ড রাহুল খুব জোরে গান। যদি ক্রিয়াখণ্ড নির্ণয় হ্যাঁ। করতে বলে, তাহলে গাইছে ক্রিয়াখণ্ড। যদি বিশেষণ খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড নির্ণয় করতে বলে, তো খুব জোরে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এক হ্যাঁ মিনিট। স্যার। বলছি এখানে খুব জোরে দুটোই তো বিশেষণ। দুটোই তাহলে বিশেষণ, হ্যাঁ। এখানে যদি বিশেষণের খুবটাকে আমি যদি বিশেষণের বিশেষণ বলি, বলা যাবে না তো, এই তো খণ্ডই তিনটা। এই তত্ত্ব তোমার আমার না, নোয়াম চমস্কির তত্ত্ব। উনি রেখেছেনই তিনটা, তুমি চতুর্থ বলবে কেমন করে? তাহলে তোমাকে একটা তত্ত্ব বানাতে হবে। আচ্ছা ঠিক আছে। এইটুকু আশা করি কোনো কনফিউশন নেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে শেষ বাক্যটি নিলাম, এটা নেওয়ার পেছনে একটা কারণ আছে। কি কারণ আছে? আমরা এবার আরেকটু দেখব, যেগুলো পড়লাম ওটাকে আরেকটু জটিল করব। কোনটাকে? বিশেষ করে ক্রিয়া খণ্ডটাকে। স্যার এইটাই তো সবচেয়ে সহজ ছিল, যেখানে ক্রিয়াপদ ছিল এটাকে ক্রিয়াখণ্ড বলবো। তাহলে চমস্কির তত্ত্ব অনুযায়ী আমরা বাক্য দেখতে পেলাম দুভাগে বিভক্ত আছে সাধারণত। কি দুভাগে? বিশেষ্য খণ্ড আর ক্রিয়াখণ্ড তা নয়। বাক্যে একটা ভাগে কর্তা আছে, একে আমরা বলবো কর্তা ভাগ, আর একটা ভাগে ক্রিয়া আছে, তাই না? বলো, আছে কি হ্যাঁ। না? হুম। এই কর্তা যে আছে, এটাই আসলে উদ্দেশ্য, বললাম একটু আগে। আর ক্রিয়া ভাগ যেটা বলছি, সেটাই আসলে বিধেয়। ঠিক বলছি? হ্যাঁ। হ্যাঁ। এই কর্তা ভাগটাই চমস্কির তত্ত্বে হচ্ছে বিশেষ্য খণ্ড। ঠিক? হ্যাঁ। এই বিশেষ্য খণ্ডটাকে আরো যদি আমি স্পষ্ট করে বলি, তাহলে বলবো কর্তা বিশেষ্য খণ্ড। কর্তা বিশেষ্য খণ্ড, বোঝা গেল? বিশেষ্য খণ্ড কিন্তু উদ্দেশ্য থেকে পাওয়া বিশেষ্য খণ্ড, কর্তা থেকে পাওয়া বিশেষ্য খণ্ড। আচ্ছা, ক্রিয়া ভাগের ক্ষেত্রে কি ঘটলো? বিধেয় থেকে পাওয়া।
বিধেয় থেকে বিশেষ্য পাওয়া যায় না যায় না? হ্যাঁ বল। বিধেয় হ্যাঁ থেকে পাওয়া যায়। বিশেষ্য পাওয়া যায়। এখানে কোন উদাহরণে বিধেয় থেকে বিশেষ্য পেয়েছি বলতে পারো? সবটা দেখাচ্ছি। আমাদের জটিল সমরেশ অঙ্ক জটিল অঙ্ক, হ্যাঁ, কষাটা বাদে বাকি আমাদের জটিল সমরেশ অঙ্কটা তো জটিল অঙ্ক, হ্যাঁ জটিল অঙ্ক কষে। এখানে কি হয়েছে, জটিল অঙ্ক কষে এইটুকু বিধেয় অংশ, কিন্তু বিশেষ্য খণ্ডের বেলায় এই জটিল অঙ্ক পর্যন্ত বিশেষ্য খণ্ড, তার মানে বিধেয় থেকে আমরা নিয়েছি। আগেরটা তো দেখো, এখানে সমরেশ অঙ্ক কষে, সমরেশ উদ্দেশ্য, অঙ্ক কষে বিধেয়, এখানে বিশেষ্য খণ্ডে এই বিধেয়র অঙ্কটা নিয়ে নিয়েছে, তাই না? তাহলে দেখো আমরা ক্রিয়া ভাগে বা ক্রিয়া খণ্ডে একটা বিশেষ্য খণ্ড পাবো, বিশেষ্য খণ্ড পাবো। এই একই বিশেষ্য খণ্ড তো কর্তা ভাগেও পেয়েছি, তাই না? এজন্য কি স্পষ্ট করে বলতে চাইলে বলবো কর্ম বিশেষ্য খণ্ড। কঠিন লাগছে না তো? আচ্ছা ঠিক আছে। ক্রিয়া ভাগে আর কি পাবো, ক্রিয়া পাবো, পাবো না? ক্রিয়া ভাগে তো ক্রিয়া পাবো, এটাই তো মূল। বোঝা গেল? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, ক্রিয়া ভাগে আর কি ছিল মাঝামাঝিতে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, এটা নিয়েই ক্রিয়া ভাগ তৈরি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ক্রিয়া কি নিয়ে তৈরি? ক্রিয়া কি নিয়ে তৈরি? উত্তর হচ্ছে ক্রিয়া তৈরি ধাতু নিয়ে। ধাতুর সঙ্গে আর কি থাকে? বিভক্তি। বিভক্তি থাকে। আচ্ছা, বিভক্তি থাকে, বিভক্তি, নির্দেশক থাকতে পারে। হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। এমন কিছু থাকে যা দিয়ে ক্রিয়ার কাল বোঝা যাবে, ভাব বোঝা যাবে, প্রকার বোঝা যাবে, পক্ষ বোঝা যাবে, এই সবগুলো বোঝা যাবে। তো এই সবটাকে মিলিয়ে আমরা বলবো ক্রিয়া মাত্রা, ক্রিয়া মাত্রা। এই সবটাকে মিলিয়ে আমরা কি বলবো, ক্রিয়া মাত্রা। এবার আমরা একটা বাক্য নিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। দেখা যাচ্ছে না স্যার। এখানে ঠিক আছে, একবার লেফট করে রিজয়েন করো। ঈশ্বর আপনার মঙ্গল অবিলম্বে করুন। এটা একটা বাক্য, ঠিক আছে? বিশেষ্য খণ্ড বলো। ঈশ্বর আপনার ঈশ্বর। মঙ্গল হবে। বিশেষ্য খণ্ড বলো। ঈশ্বর। ঈশ্বর। ঈশ্বর, আর কিছু না? ঈশ্বর আপনার ঈশ্বর মঙ্গল আপনার অবিলম্বে। অবিলম্বে এটা বিশেষ্য খণ্ডে যাবে? স্যার মঙ্গল পর্যন্ত। মঙ্গল মঙ্গল, পর্যন্ত। অবিলম্বে হ্যাঁ। এটা কি আছে? ওটা ক্রিয়া ক্রিয়া। বিশেষণ। ক্রিয়া ক্রিয়া বিশেষণ আছে। বিশেষণ। করুণটা কি আছে? ক্রিয়া। 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 ক্রিয়া, ক্রিয়া। ক্রিয়া। তাহলে ঈশ্বর হচ্ছে কর্তা বিশেষ্য খণ্ড, আপনার মঙ্গল কর্ম বিশেষ্য খণ্ড, অবিলম্বে ক্রিয়া বিশেষণ খণ্ড। এবার করুণ, করুণ আসলে হচ্ছে যদি ভাঙি তাহলে হবে কর যোগ উন। তাহলে এই যে কর এটা হলো ধাতু, উন এটা হলো ক্রিয়া মাত্রা, এবং করুণ এটা হচ্ছে ক্রিয়াখণ্ড। বোঝা গেল? হুম। যদি কোনো বাক্য দিয়ে এগুলোর কোনোটা জানতে চাই তাহলে বলতে পারবে না পারবে না?
হ্যাঁ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, এর পরবর্তী অংশ পরের দিন করাবো। এটা স্যার আরেকটু তুলুন স্যার, এইটা ছকটা একটুখানি। হ্যাঁ থাক স্যার। একবার সিলেবাসটা দেখে নাও। দেখো, উদ্দেশ্য বিধেয় সম্পর্কে ধারণা পড়ে নিলাম, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড পড়ে নিলাম। এখানে আর শুধু দুটো বাকি থাকলো, বাক্যের গঠনগত অর্থগত শ্রেণী বিভাগ, বাক্যের রূপান্তর আর বাচ্য। বাচ্য পড়ানো হয়ে গেছে, ক্লাসরুমে আছে, এই দুটোই বাকি আছে, এই দুটো করালে এই অংশটা হয়ে যাবে। বেশ, আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে দেখা হবে। স্যার কালকে ক্লাস হবে? কাল ক্লাস হবে।